আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কন্টিনজেন্ট ভ্যালুয়েশন বা সিভি নিয়ে কথা বলবো। পরিবেশগত অর্থনীতি বা এনভায়রনমেন্টাল ইকোনমিক্স এমন একটি ক্ষেত্র যা আমাদের শেখায় কিভাবে প্রকৃতির মূল্য নির্ধারণ করতে হয় এবং মানব কার্যকলাপের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো পরিবেশে কিভাবে প্রভাব ফেলে। এই আলোচনায় আমরা দেখব কিভাবে প্রাকৃতিক সম্পদ সীমিত এবং সেই সীমাবদ্ধতার মধ্যেও সমাজ কিভাবে সর্বোচ্চ কল্যাণ অর্জনের চেষ্টা করে। প্রচলিত অর্থনীতিতে বাজারে পণ্যের দাম নির্ধারিত হয়, কিন্তু পরিবেশগত সেবাগুলোর অনেকগুলো, যেমন পরিষ্কার পানি, বিশুদ্ধ বাতাস, নদী, বন বা জীববৈচিত্র্য বাজারে কোনো মূল্য নিয়ে আসে না। তাই পরিবেশগত অর্থনীতির সবচেয়ে বড় অবদান হলো এই অদৃশ্য বা নন মার্কেট ভ্যালুসকে দৃশ্যমান করা। আমরা বুঝতে শিখি কিভাবে এক্সটার্নালিটিস বা বহিঃপ্রভাব সমাজের খরচ ও লাভকে বদলে দেয় এবং কেন বাজার একা একা পরিবেশ রক্ষা করতে ব্যর্থ হয়। এই কারণে পলিউশন ট্যাক্স, সাবসিডি রিফর্ম, রেগুলেশন, মার্কেট বেসড ইনস্ট্রুমেন্টস এবং ভ্যালুয়েশন টেকনিক্স এগুলো আজকের নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লেকচারের শুরুতে আমরা অর্থনীতির ভেতরে পরিবেশের অবস্থান, টেকসই উন্নয়নের ধারণা এবং মানব প্রকৃতি সম্পর্কের মৌলিক যুক্তিগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করব। এরপর ধাপে ধাপে শিখব ভ্যালুয়েশন মেথডস, যেমন কন্টিনজেন্ট ভ্যালুয়েশন, এবং কেন এগুলো নীতি ও পরিকল্পনায় অপরিহার্য। পুরো আলোচনাটি সাজানো হয়েছে এমনভাবে যাতে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক ধারণা নয়, বাস্তব উদাহরণের মাধ্যমে বুঝতে পারে বর্তমান পরিবেশ সংকট সমাধানে অর্থনীতির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত আমরা আশা করি এই লেকচারে আপনাকে ভাবতে বাধ্য করবে পরিবেশ রক্ষা শুধু নৈতিক দায় নয়, এটি অর্থনীতিরও একটি অপরিহার্য অংশ। আজকে আমরা কনসেপ্ট অফ ভ্যালুয়েশন নিয়ে কথা বলবো, ইকোসিস্টেম সার্ভিসেস সম্পর্কে জানবো, কন্টিনজেন্ট ভ্যালুয়েশন মেথড সম্পর্কে আলোচনা করব, দি নোয়া ব্লু রিবন প্যানেল অন সিবি এটা সম্পর্কে আলোচনা করব, কার্সন সিক্স মেইন কম্পোনেন্টস অফ এ সাকসেসফুল সিবি এটা নিয়ে কথা বলবো, এক্সপেরিমেন্টাল মার্কেট কনসেপ্টস, রেফারেন্ডা কনসেপ্ট, ডাইকোটোমাস চয়েস, সিবি এস্টিমেশন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখানে পরিবেশগত পণ্যের মোট অর্থনৈতিক মূল্য বা টোটাল ইকোনমিক ভ্যালু বোঝাতে দুটি প্রধান শ্রেণীকে তুলে ধরে, ইউজ ভ্যালু এবং নন ইউজ ভ্যালু। ইউজ ভ্যালু এর মধ্যে প্রথমে আছে ডাইরেক্ট ইউজ ভ্যালু, যা খাবার, জ্বালানি বা কাঁচামালের মতো প্রাকৃতিক পণ্যের সরাসরি বাজার মূল্যকে নির্দেশ করে। এরপর ইনডাইরেক্ট ইউজ ভ্যালু, পরিবেশ যে সেবাগুলো প্রদান করে, যেমন বন্যা নিয়ন্ত্রণ বা পানি বিশুদ্ধকরণ, সেগুলো থেকে প্রাপ্ত পরোক্ষ সুবিধার মূল্য ব্যাখ্যা করে। তৃতীয়ত অপশন ভ্যালু, ভবিষ্যতে পরিবেশগত সম্পদ ব্যবহারের সম্ভাব্য সুযোগকে মূল্যায়ন করে, যেমন জিনগত সম্পদ সংরক্ষণ থেকে ভবিষ্যৎ ঔষধ আবিষ্কারের সম্ভাবনা। অন্যদিকে নন ইউজ ভ্যালু এমন মূল্য বোঝায় যা মানুষ পরিবেশকে ব্যবহার না করেও প্রদান করে। এর মধ্যে লিগেসি বা অ্যালট্রুইস্টিক ভ্যালু ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ অক্ষত রাখার নৈতিক মূল্যকে তুলে ধরে। আর ইন্ট্রিনজিক ভ্যালু বলতে বোঝায় প্রকৃতি তার নিজের সৌন্দর্য বা অস্তিত্বগত কারণে মূল্যবান, মানুষ তা ব্যবহার করুক বা না করুক। এই স্লাইডটি দেখায় যে কন্টিনজেন্ট ভ্যালুয়েশন পদ্ধতি শুধুমাত্র বাজারে বিক্রি হওয়া জিনিসের নয়, বরং পরিবেশের দৃশ্যমান ও অদৃশ্য উভয় ধরনের মূল্যের হিসাব করতে ব্যবহৃত হয়। এখানে মিলেনিয়াম ইকোসিস্টেম অ্যাসেসমেন্ট অনুযায়ী পরিবেশ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের ইকোসিস্টেম সেবাকে চারটি প্রধান শ্রেণীতে ভাগ করে ব্যাখ্যা করা হয়েছে, যা কন্টিনজেন্ট ভ্যালুয়েশন ভিত্তি তৈরি করে। প্রথমত, প্রভিশনিং সার্ভিসেস হলো সেসব সরাসরি পণ্য ও সম্পদ যা আমরা প্রকৃতি থেকে পাই, যেমন খাবার, মিঠা পানি, জ্বালানি কাঠ, ফাইবার, জীবরাসায়নিক উপাদান এবং জিনগত সম্পদ। দ্বিতীয়ত, রেগুলেটিং সার্ভিস, পরিবেশ যে নিয়ন্ত্রণমূলক সেবা প্রদান করে তা উল্লেখ করে, যেমন জলবায়ু নিয়ন্ত্রণ, রোগ নিয়ন্ত্রণ, পানির প্রবাহ নিয়ন্ত্রণ, পানি পরিশোধন এবং পরাগায়ন। তৃতীয়ত, কালচারাল সার্ভিসেস হলো অমূর্ত বা নন ম্যাটেরিয়াল সুবিধা, যেগুলো আমাদের মানসিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করে, যেমন ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্য, বিনোদন ও ভ্রমণ, প্রকৃতি ভ্রমণ, নান্দনিক সৌন্দর্য, অনুপ্রেরণা, শিক্ষা, স্থানীয় পরিচয়বোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্য। চতুর্থত, সাপোর্টিং সার্ভিসেস হলো এমন মৌলিক পরিবেশগত প্রক্রিয়া যা অন্য সব সেবার ভিত্তি, যেমন মৃত্তিকা গঠন, পুষ্টি উপাদানের চক্র এবং প্রাথমিক উৎপাদন। এই শ্রেণীবিন্যাস দেখায় যে পরিবেশ আমাদের শুধু ব্যবহারযোগ্য বস্তুই দেয় না, বরং জীবনের মান, সংস্কৃতি, স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদী টেকসইতার জন্য অপরিহার্য অদৃশ্য সুবিধা প্রদান করে। ফলে কন্টিনজেন্ট ভ্যালুয়েশনের মতো পদ্ধতির মাধ্যমে এই সেবাগুলোর আর্থিক মূল্য নির্ধারণ করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যাতে প্রকৃতির প্রতি আমাদের নির্ভরশীলতার সম্পূর্ণ চিত্র ধরা যায়। এই স্লাইডটি কন্টিনজেন্ট ভ্যালুয়েশন পদ্ধতির মূল ধারণা সহজভাবে তুলে ধরেছে এবং ব্যাখ্যা করেছে কেন এটি পরিবেশগত অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে সিবি একটি সার্ভে বেসড অর্থনৈতিক কৌশল,
যা এমন সব পণ্য বা সেবার আর্থিক মূল্য নির্ধারণে ব্যবহৃত হয় যেগুলোর বাজার দর নেই, যেমন পরিবেশগত সম্পদ, পাবলিক গুডস বা সাংস্কৃতিক ঐতিহ্য। যেহেতু এসব পণ্য সরাসরি বাজারে কেনাবেচা হয় না, তাই সিবি পদ্ধতি মানুষের পছন্দ বা পেমেন্টের আগ্রহ নির্ভর করে তাদের মূল্য অনুমান করার সুযোগ দেয়। স্লাইডটি বিশেষভাবে উল্লেখ করেছে যে সিবি প্রায়ই ব্যবহৃত হয় মানুষের উইলিংনেস টু পে পরিমাপ করতে বা ডব্লিউটিপি পরিমাপ করতে, অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিবেশগত উন্নয়ন বা সেবা রক্ষার জন্য তারা কত টাকা দিতে রাজি। একইভাবে এটি উইলিংনেস টু অ্যাকসেপ্ট, অর্থাৎ কোনো সেবা হারালে বা পরিবেশের ক্ষতি হলে ক্ষতিপূরণ হিসাবে মানুষ কত টাকা গ্রহণ করতে রাজি, এটিও নির্ধারণ করতে সাহায্য করে। এই পদ্ধতি পরিবেশ নীতি, প্রকল্প মূল্যায়ন এবং জনসাধারণের সুবিধা বোঝার জন্য খুব কার্যকর, কারণ সিবি মানুষের প্রকৃত অনুভূতি, পছন্দ এবং পরিবেশগত সম্পদের প্রতি তাদের অদৃশ্য মূল্যকে দৃশ্যমান করে। ফলে সিদ্ধান্ত গ্রহণকারীরা আরও বাস্তবসম্মত এবং মানুষের ইচ্ছার উপর ভিত্তি করে নীতি গ্রহণ করতে পারে। স্লাইডটি স্টেটেড প্রেফারেন্সেস ধারণাটি ব্যাখ্যা করেছে, যা কন্টিনজেন্ট ভ্যালুয়েশন পদ্ধতির অন্যতম ভিত্তি। এখানে বলা হয়েছে যে স্টেটেড প্রেফারেন্সেস হলো সেই উত্তরগুলো যা মানুষ দেয় যখন তাদের জিজ্ঞেস করা হয় তারা কোনো পরিবেশগত সেবা রক্ষা বা উন্নয়নের জন্য কত টাকা দিতে রাজি রাজি আছে, অথবা কোনো সেবা হারালে কত ক্ষতিপূরণ নিতে রাজি। এটাকে আমরা ডব্লিউটিএ বলি। যেহেতু এইসব পণ্য বা সেবার বাজার দর নেই, তাই মানুষকে একটি হাইপোথেটিক্যাল সিনারিও বা কাল্পনিক পরিস্থিতি দেওয়া হয় এবং তাদের পছন্দ বা মূল্যায়ন সরাসরি জানতে চাওয়া হয়। স্লাইডে আরও উল্লেখ করা হয়েছে যে সিবি পদ্ধতিতে সার্ভের মাধ্যমে মানুষকে বাস্তবসম্মত কিন্তু কল্পিত পরিস্থিতি দেখানো হয়, যেমন পরিবেশ সুরক্ষার জন্য তারা কত টাকা দিতে আগ্রহী বা কোনো পাবলিক গুড হারালে কত ক্ষতিপূরণ নেবে। এই ধরনের প্রশ্নের উত্তরই হচ্ছে স্টেটেড প্রেফারেন্সেস, যা নীতি নির্ধারকদের বোঝাতে সাহায্য করে মানুষ পরিবেশগত পরিবর্তনকে কিভাবে মূল্যায়ন করে। মূলত সিবি মানুষের অনুভূত মূল্যকে পরিমাপযোগ্য করতে স্টেটেড প্রেফারেন্সেসের উপর নির্ভর করে। তাই এই ধারণাটি পরিবেশগত অর্থনীতি ও নীতি বিশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কন্টিনজেন্ট ভ্যালুয়েশনে ব্যবহৃত স্টেটেড প্রেফারেন্স পদ্ধতির প্রধান বিতর্ক ও সমালোচনাগুলো তুলে ধরে, যা এই পদ্ধতির নির্ভরযোগ্যতা ও বৈজ্ঞানিক কঠোরতাকে প্রশ্নবিদ্ধ করে। প্রথমত, হাইপোথেটিক্যাল বায়াস এমন এক পক্ষপাত যেখানে মানুষ বাস্তবে যা করত তার তুলনায় কাল্পনিক পরিস্থিতিতে ভিন্নভাবে উত্তর দেয়। ফলে ডব্লিউটিপি বা ডব্লিউটিএ মান কৃত্রিমভাবে বেশি বা কম হতে পারে। দ্বিতীয়ত, স্ট্র্যাটেজিক বায়াস ঘটে যখন উত্তরদাতা ইচ্ছাকৃতভাবে বেশি বা কম মূল্য বলে নীতি বা প্রকল্পের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করে। তৃতীয়ত, স্টার্টিং পয়েন্ট বায়াস নির্দেশ করে যে যে প্রশ্নে প্রথম যে সংখ্যাটি উল্লেখ করা হয় সেটি উত্তরদাতাকে প্রভাবিত করে এবং পরবর্তী উত্তরের মানকে অ্যাঙ্কার করে ফেলে। চতুর্থত, প্রটেস্ট রেসপন্স দেখা যায় যখন উত্তরদাতা অর্থ দিতে অরাজি হলেও প্রকৃত কারণ অর্থনৈতিক নয় বরং নৈতিক বা রাজনৈতিক আপত্তি, যেমন সরকারের কাজ, আমি কেন টাকা দিব। পঞ্চমত, ইনফরমেশন বায়াস তখন দেখা যায় যখন উত্তরদাতারা পর্যাপ্ত বা সঠিক তথ্য পায় না, ফলে প্রশ্ন ভুলভাবে বুঝে এবং উত্তর অনির্ভুল হয়। শেষত, নন রেসপন্স বায়াস তখন সৃষ্টি হয় যখন কিছু নির্দিষ্ট ধরনের মানুষ সার্ভেতে অংশ না নেওয়ায় ফলাফল পুরো জনসংখ্যার প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়। এসব পক্ষপাত দেখায় যে সিবি পদ্ধতি পরিবেশগত মূল্য নির্ধারণে কার্যকর হলেও এর ফলকে সাবধানে ব্যাখ্যা করতে হয়। এই স্লাইডটি নোয়া ব্লু রিবন প্যানেল এবং তাদের কন্টিনজেন্ট ভ্যালুয়েশন বা সিবি সম্পর্কিত নির্দেশিকা সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ সারাংশ তুলে ধরেছে। এখানে বলা হয়েছে যে 1993 সালে নোয়া অর্থাৎ ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করে সিবি পদ্ধতির গুণগত মান উন্নয়নের জন্য। এই প্যানেলের মূল লক্ষ্য ছিল এমন নীতি তৈরি করা যা নন মার্কেট এনভায়রনমেন্টাল গুডস যেমন নদী, বন, বন্যপ্রাণী বা পরিবেশগত সেবার অর্থনৈতিক মূল্যায়নকে আরও বৈজ্ঞানিক, নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য করে তুলবে। কারণ সে সময় সিবি পদ্ধতি নিয়ে অনেক বিতর্ক ছিল, বিশেষ করে বায়াস ও ভ্যালিডিটি নিয়ে। তাই প্যানেল এমন নির্দেশিকা তৈরি করে যা সিবি সার্ভেতে সায়েন্টিফিক রিগর নিশ্চিত করে এবং ফলাফলকে বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। স্লাইডটি আরও ব্যাখ্যা করেছে যে এই নির্দেশিকাগুলো বিশেষ করে পরিবেশ ব্যবস্থাপনা, নীতি নির্ধারণ এবং সম্পদ ব্যবহারের সিদ্ধান্তে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই গাইডলাইনগুলো পরিবেশগত অর্থনীতিতে একটি মানদণ্ডে পরিণত হয়েছে। ফলস্বরূপ আজও নীতি নির্ধারক, গবেষক এবং অর্থনীতিবিদেরা সিবি পদ্ধতি ব্যবহার করার সময় নোয়া প্যানেলের নীতিগুলো অনুসরণ করেন, যাতে মূল্যায়ন নিরপেক্ষ ও বৈজ্ঞানিক থাকে। এই স্লাইডটি নোয়া ব্লু রিবন প্যানেলের সুপারিশ অনুযায়ী কন্টিনজেন্ট ভ্যালুয়েশনের পরিচালনার
মূল ধাপগুলো সংক্ষেপে তুলে ধরেছে। প্রথমে বলা হয়েছে যে গবেষককে স্পষ্টভাবে এনভায়রনমেন্টাল গুড বা যে পরিবেশগত পরিবর্তনটির মূল্যায়ন করা হচ্ছে তা নির্ধারণ করতে হবে, যাতে উত্তরদাতারা বুঝতে পারে তারা কোন বিষয়ের জন্য মূল্য দিচ্ছে। এরপর একটি ক্রেডিবল পেমেন্ট মেকানিজম বা বিশ্বাসযোগ্য পেমেন্ট পদ্ধতি ঠিক করতে হবে, যা বাস্তবসম্মত এবং অংশগ্রহণকারীদের কাছে সহজবোধ্য। তৃতীয় ধাপে একটি রিলিভেন্ট সার্ভে সিনারিও তৈরি করতে হবে, যা বাস্তবসম্মত এবং এমনভাবে উপস্থাপন করা হবে যেন উত্তরদাতারা পরিস্থিতিটি সহজে কল্পনা করতে পারে। চতুর্থত, গবেষককে প্রপার এলিসিটেশন মেথড বেছে নিতে হবে, অর্থাৎ ডব্লিউটিপি বা ডব্লিউটিএ সংগ্রহের জন্য এমন পদ্ধতি ব্যবহার করতে হবে যা পক্ষপাত সৃষ্টি করে না। এরপর প্রি-টেস্ট এবং পাইলট সার্ভেস পরিচালনা করতে হবে, যাতে প্রশ্নগুলোর স্বচ্ছতা ও সার্ভের ডিজাইন কতটা কার্যকর তা পরীক্ষা করা যায়। ষষ্ঠত, সঠিক স্যাম্পলিং টেকনিক ব্যবহার করা জরুরি, যাতে সার্ভে প্রতিনিধিত্বমূলক হয় এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়া সঙ্গতিপূর্ণ থাকে। সর্বশেষে সংগৃহীত ডেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে, যেখানে উপযুক্ত পরিসংখ্যান পদ্ধতি এবং সেন্সিটিভিটি অ্যানালাইসিস ব্যবহার করা হয়। এই ধাপগুলো নিশ্চিত করে যে সিবি পদ্ধতির ফলাফল নির্ভরযোগ্য, বৈজ্ঞানিক এবং নীতি নির্ধারণে ব্যবহারের উপযুক্ত হয়। এই স্লাইডটি কন্টিনজেন্ট ভ্যালুয়েশন পরিচালনার ক্ষেত্রে নোয়া ব্লু রিবন প্যানেল যে মূল নীতিগুলো সুপারিশ করেছে সেগুলো সংক্ষেপে ব্যাখ্যা করছে। প্রথমত, সায়েন্টিফিক রিগর বা বৈজ্ঞানিক কঠোরতা নিশ্চিত করতে হবে, অর্থাৎ সার্ভেটি যেন নির্ভুল ও গ্রহণযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে। দ্বিতীয়ত, মিনিমাইজ বায়াসেস নীতির মাধ্যমে স্টার্টিং পয়েন্ট বায়াস, স্ট্র্যাটেজিক বায়াস বা ফ্রেমিং বায়াসের মতো বিভিন্ন পক্ষপাত কমানোর প্রতি জোর দেওয়া হয়েছে। তৃতীয়ত, সার্ভেতে উপস্থাপিত পরিস্থিতি অবশ্যই ক্রেডিবল এবং রিয়েলিস্টিক হতে হবে, যাতে উত্তরদাতারা সেটিকে বিশ্বাসযোগ্যভাবে কল্পনা করতে পারে। চতুর্থ পয়েন্টে পেমেন্ট ভেহিক্যাল ক্ল্যারিটি উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো উত্তরদাতারা যেন পেমেন্ট পদ্ধতিটি স্পষ্টভাবে বুঝতে পারে এবং সেটি তাদের কাছে বাস্তবসম্মত মনে হয়। পঞ্চমত, ক্লিয়ার কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপিত তথ্যগুলো সহজ, পরিষ্কার এবং বোধগম্য ভাষায় দেওয়া উচিত। সর্বশেষে, স্যাম্পলিং অ্যান্ড কনসিস্টেন্সি নির্দেশ করে যে গবেষণায় র্যান্ডম স্যাম্পলিং ব্যবহার করতে হবে এবং সার্ভে পরিচালনার প্রক্রিয়াটি প্রতিবার একইভাবে অনুসরণ করা উচিত, যাতে ফলাফল নির্ভরযোগ্য হয়। এই নীতিগুলো নিশ্চিত করে যে সিবি পদ্ধতির মাধ্যমে আহ, সংগৃহীত তথ্য বৈজ্ঞানিকভাবে বৈধ এবং নীতি বিশ্লেষণের জন্য গ্রহণযোগ্য থাকে। এই স্লাইডটি পরিবেশগত মূল্যায়নের বিশেষজ্ঞ রবার্ট কার্সন প্রস্তাবিত কন্টিনজেন্ট ভ্যালুয়েশন পদ্ধতির 6টি মূল উপাদান তুলে ধরেছে, যা একটি সফল সিবি সার্ভে পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, তিনি বলেন এনভায়রনমেন্টাল চেঞ্জের স্পষ্ট বিবরণ দিতে হবে, অর্থাৎ যে পরিবেশগত পরিবর্তন বা সেবা মূল্যায়ন করা হচ্ছে তা যেন পরিষ্কারভাবে ব্যাখ্যা থাকে। দ্বিতীয়ত, রিয়েলিস্টিক পেমেন্ট ভেহিকেল ব্যবহার করতে হবে, যাতে উত্তরদাতারা সহজে বুঝতে পারে তারা কিভাবে অর্থ প্রদান করবে। তৃতীয়ত, একটি ক্রেডিবল সার্ভে কনটেক্সট বা বিশ্বাসযোগ্য সার্ভে পরিস্থিতি তৈরি করা জরুরি, যাতে অংশগ্রহণকারীরা অনুভব করে যে তাদের উত্তর বাস্তব প্রভাব ফেলতে পারে। চতুর্থত, প্রপার এলিসিটেশন মেকানিজম ডিজাইন করতে হবে, অর্থাৎ ডব্লিউটিপি বা ডব্লিউটিএ জানতে এমন পদ্ধতি ব্যবহার করতে হবে যা পক্ষপাত মুক্ত। পঞ্চম উপাদান হলো মিনিমাইজেশন অফ বায়াসেস, যেখানে স্টার্টিং পয়েন্ট বায়াস, স্ট্র্যাটেজিক বায়াস বা ফ্রেমিং বায়াসের মতো বিষয়গুলো কমানো বা নিয়ন্ত্রণ করার প্রতি গুরুত্ব দেওয়া হয়। শেষ উপাদানটি হলো প্রপার স্যাম্পলিং অ্যান্ড সার্ভে অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সার্ভে পরিচালনা এবং নমুনা নির্বাচন যেন সঠিকভাবে ও সঙ্গতিপূর্ণভাবে করা হয়, যাতে ডেটা নির্ভরযোগ্য এবং বৈধ হয়। এই 6টি উপাদান অনুসরণ করলে একটি সিবি গবেষণা বৈজ্ঞানিকভাবে শক্তিশালী, পক্ষপাতহীন এবং নীতি নির্ধারণে ব্যবহারযোগ্য হয়ে ওঠে। এই স্লাইডটি এক্সপেরিমেন্টাল মার্কেটস ধারণাটি ব্যাখ্যা করছে, যা কন্টিনজেন্ট ভ্যালুয়েশন পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়। এখানে বলা হয়েছে যে এক্সপেরিমেন্টাল মার্কেটস হলো এমন একটি নিয়ন্ত্রিত ও সিমুলেটেড পরিবেশ, যেখানে গবেষকরা বাস্তব বাজারের মতো পরিস্থিতি তৈরি করে মানুষের পছন্দ এবং পরিবেশগত পণ্যের প্রতি তাদের উইলিংনেস টু পে পরিমাপ করেন। এসব বাজারে অংশগ্রহণকারীরা এমনভাবে সিদ্ধান্ত নেন যেন তারা সত্যিই পরিবেশগত পণ্য কিনছেন বা বিনিময় করছেন, ফলে তাদের আচরণ আরও বাস্তবসম্মত হয়ে ওঠে। গবেষকরা এই পরিবেশে মূল্য, প্রাপ্যতা এবং অন্যান্য ভেরিয়েবল নিয়ন্ত্রণ করতে পারেন, যা বাস্তব বাজারে সম্ভব নয়। স্লাইডে উল্লেখ করা হয়েছে যে এখানে ইনসেনটিভস, অর্থাৎ প্রকৃত অর্থমূল্যের পুরস্কার বা খরচ ব্যবহৃত হয়, যাতে কাল্পনিক পক্ষপাত কমে। অংশগ্রহণকারীদের সিদ্ধান্ত আরও বাস্তবসম্মত করতে অকশন বা বিডিং এর মতো বাজার মেকানিজমও ব্যবহার করা হয়। এক্সপেরিমেন্টাল মার্কেটসের মূল উদ্দেশ্য হলো ডব্লিউটিপি এর সত্যিকারের মূল্য নির্ধারণ করা, বিভিন্ন পক্ষপাত কমানো এবং বোঝা যে মানুষ বাজারের মতো পরিবেশে পাবলিক গুডসকে কিভাবে মূল্যায়ন করে। এই পদ্ধতি গবেষকদেরকে পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং অর্থনৈতিক আচরণ সম্পর্কে গভীরতর অন্তর্দৃষ্টি প্রদান করে। কন্টিনজেন্ট ভ্যালুয়েশন বা সিবিআই
ব্যবহৃত রেফারেন্ডা বা ভোট ভিত্তিক পদ্ধতির ধারণা ব্যাখ্যা করা হয়েছে এখানে, যা উত্তরদাতাদের উইলিংনেস টু পে নির্ধারণের একটি অত্যন্ত বাস্তবসম্মত উপায় হিসেবে ব্যবহৃত হয়। এখানে ব্যাখ্যা করা হয়েছে যে রেফারেন্ডা এমন একটি পদ্ধতি যেখানে অংশগ্রহণকারীদের সামনে একটি প্রস্তাবিত পরিবেশগত পরিবর্তন উপস্থাপন করা হয় এবং তাদের প্রশ্ন করা হয় তারা নির্দিষ্ট একটি খরচে সেই পরিবর্তনকে সমর্থন করেন কিনা। এটি ঠিক জনসাধারণের রেফারেন্ডামের মতো কাজ করে, যেখানে সিদ্ধান্ত সাধারণত ইয়েস নো উত্তর অর্থাৎ ডায়কটোমাস চয়েস আকারে দেওয়া হয়। স্লাইডে উল্লেখ করা হয়েছে যে এই পদ্ধতি পরিবেশ নীতিমালার উপর বাস্তব জগতের ভোটিং আচরণকে নকল করে, ফলে উত্তরদাতারা পরিস্থিতিকে আরও বাস্তব ও সম্পর্কযোগ্য মনে করেন। এর মাধ্যমে গবেষকরা বুঝতে পারেন জনগণ কতটা সমর্থন দিতে প্রস্তুত এবং প্রস্তাবিত পরিবেশগত প্রকল্পের প্রতি তাদের প্রকৃত আগ্রহ কতটুকু। এটি নীতি নির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে, কারণ তারা জানতে পারেন কোন পরিবেশগত নীতি জনসমর্থন পেতে পারে। সারসংক্ষেপে বলা হয়েছে, রেফারেন্ডা সিবিতে একটি ভোট সদৃশ কাঠামো প্রদান করে, যা পরিবেশ সংরক্ষণ বা উন্নয়নের প্রতি মানুষের পছন্দ এবং সমর্থন পরিমাপ করার একটি নির্ভরযোগ্য উপায়। এই স্লাইডটি ডায়াগোটোমাস চয়েস বা রেফারেন্ডাম স্টাইল সিবি এস্টিমেশন পদ্ধতিকে ব্যাখ্যা করছে, যা কন্টিনজেন্ট ভ্যালুয়েশনে জনগণের উইলিংনেস টু পে নির্ধারণের অন্যতম জনপ্রিয় ও বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য উপায়। এখানে বলা হয়েছে যে এই পদ্ধতিতে উত্তরদাতাদের সামনে একটি নির্দিষ্ট মূল্য উল্লেখ করে একটি ইয়েস নো প্রশ্ন রাখা হয়। তারা কি এই মূল্যে পরিবেশগত পরিবর্তনকে সমর্থন করবে? স্লাইডে উল্লেখ করা হয়েছে যে পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো বাইনারি রেসপন্স, অর্থাৎ শুধু হ্যাঁ বা না উত্তর। বিভিন্ন অংশগ্রহণকারীর কাছে বিভিন্ন বিড অ্যামাউন্টস উপস্থাপন করা হয়, যাতে বিভিন্ন মূল্য স্তরে তাদের গ্রহণযোগ্যতার পরিবর্তন বিশ্লেষণ করা যায়। এই পদ্ধতি বাস্তব জগতের ভোটিং আচরণকে অনুকরণ করে, যা পরিবেশগত নীতির উপর জনগণের সমর্থন বোঝার ক্ষেত্রে আরও বাস্তবসম্মত হয়ে ওঠে। তথ্য সংগ্রহের পর সাধারণত লজিট বা প্রবিট মডেল ব্যবহার করে ডব্লিউটিপি অনুমান করা হয়। স্লাইডের সুবিধার মধ্যে উল্লেখ আছে যে এই পদ্ধতি হাইপোথেটিক্যাল বায়াস কমায়, কারণ উত্তরদাতাকে জটিল কিছু বলতে হয় না, শুধু হ্যাঁ বা না। এটি সহজে পরিচালনা করা যায় ও বোঝা যায়। তবে এর একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো স্টার্টিং পয়েন্ট বায়াস, অর্থাৎ প্রথম যে বিটটি দেখানো হয় তা উত্তরকে প্রভাবিত করতে পারে। এছাড়া এটি সঠিক ডব্লিউটিপি মান দেয় না, বরং কোনো দামের গ্রহণযোগ্যতার সম্ভাবনা পরিমাপ করে। সারসংক্ষেপে স্লাইডটি দেখাচ্ছে যে ডায়াকোটোমাস চয়েস সিবি মানুষের ভোট সদৃশ সিদ্ধান্তকে পরিমাপ করে পরিবেশগত পণ্যের ডব্লিউটিপি নির্ণয় একটি কার্যকর ও বহুল ব্যবহৃত পদ্ধতি। এখানে যে রিডিং ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো যদি একটু পড়েন তাহলে আমার আলোচনাটি আরো একটু বেশি বোধগম্য হবে। এগুলো একটু দেখে নেবেন। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে পরিবেশগত অর্থনীতি শুধু একটি বিষয় নয়, বরং ভবিষ্যতের টেকসই সমাজ গঠনের অন্যতম ভিত্তি। লেকচারের বিভিন্ন ধাপে আমরা দেখেছি কিভাবে বাজার ব্যর্থ হয়, কিভাবে বহিঃপ্রভাব পরিবেশের ক্ষতি বাড়ায় এবং কেন পরিবেশগত সম্পদের প্রকৃত মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। কন্টিনজেন্ট ভ্যালুয়েশনের মতো ভ্যালুয়েশন টুলস আমাদের শেখায় কিভাবে কোনো প্রকল্পের পরিবেশগত খরচ ও লাভ সঠিকভাবে মাপা যায়। আমরা আরও দেখেছি যে নীতিমালা, আইন এবং অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে পরিবেশ সুরক্ষা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। আজকের শেখানো ধারণাগুলো শুধু পরীক্ষার জন্য নয়, বরং বাস্তব নীতি নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা এবং পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রেও সরাসরি প্রয়োগযোগ্য। এই আলোচনার মাধ্যমে আমরা আশা করি আপনি উপলব্ধি করতে পেরেছেন প্রকৃতি কোনো ফ্রি গিফট নয়, বরং প্রতিটি পরিবেশগত সেবার পেছনে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মূল্য লুকিয়ে আছে। ভবিষ্যতে আপনি যদি নীতি গবেষক, অর্থনীতিবিদ, নগর পরিকল্পনাবিদ বা পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন, তাহলে আজকের ধারণাগুলো আপনার সিদ্ধান্তকে আরও বৈজ্ঞানিক ও দায়িত্বশীল করে তুলবে। পরিবেশ রক্ষা কোনো একক ব্যক্তির কাজ নয়, এটি সম্মিলিত নাগরিক সচেতনতা, সঠিক অর্থনৈতিক সিদ্ধান্ত এবং বৈজ্ঞানিক ভাবনার সমন্বয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত উন্নয়ন যেন প্রকৃতিকে ধ্বংস না করে, বরং উন্নয়ন ও পরিবেশ একসাথে বিজয়ী হয়, সেটি যেন আমরা চাই। এই লেকচার এখানেই শেষ, কিন্তু পরিবেশ নিয়ে সচেতনতা ও দায়িত্ব এখানে শেষ নয়, এটি আজ, আগামীকাল এবং পুরো ভবিষ্যতের জন্য। আমার আলোচনা আজকে এতটুকু পর্যন্তই। আপনাদের যদি আম, আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করুন। সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আমার ভিডিওটির এখানে সমাপ্তি ঘোষণা করছি।